এই লেকচারে আমরা আলাপ করব দুইটা জিনিস। একটা হচ্ছে ইফেক্টিভ প্রজেক্ট গভর্নেন্সের কম্পোনেন্টস কী কী, আর 2 নাম্বার হচ্ছে প্রজেক্ট গভর্নেন্স রিলেটেড কিছু কি কনসেপ্ট। তো আসেন আমরা শুরু করি। ইফেক্টিভ প্রজেক্ট গভর্নেন্স। আপনি একটা প্রজেক্ট গভর্নেন্স সেট করলেন। আপনার গভর্নেন্স সেট করা থাকলেই যে আপনি সবসময় প্রজেক্টের সঠিক সিদ্ধান্ত নেবেন এবং আপনার প্রজেক্ট ইফেক্টিভলি ভ্যালু ডেলিভারি করবে, এটার কোনো গ্যারান্টি নেই। বরঞ্চ ইফেক্টিভ প্রজেক্ট গভর্নেন্সের কিছু কোর কম্পোনেন্টস থাকে যেইগুলা প্রেজেন্ট থাকলে আপনার গভর্নেন্সটা ইফেক্টিভ হয়। এগুলো কি কি? 1 নাম্বার হচ্ছে টার্গেট মেট্রিক্স। টার্গেট মেট্রিক্স হচ্ছে এমন কিছু মেট্রিক্স যেগুলো আপনি প্রজেক্টের শুরুতে ডিফাইন করেন এবং এই মেট্রিক্সগুলা যদি অ্যাচিভ হয় তাহলে আপনার অর্গানাইজেশনের যে গোল সেইটা অ্যাচিভ হয়। অর্থাৎ এই প্রজেক্টকে কেন্দ্র করে অর্গানাইজেশনের যে গোল আছে সেই গোলটা অ্যাচিভ হয়। ফর এক্সাম্পল, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ডিউ ডেট, এগুলো হচ্ছে টার্গেট মেট্রিক্সের এক্সাম্পল। 2 নাম্বার হচ্ছে সিগন্যালিং মেকানিজম। আপনার গভর্নেন্সের মধ্যে একটা মেকানিজম থাকতে হবে যেটার মাধ্যমে প্রজেক্টে একটা সমস্যা তৈরি হওয়ার আগেই আপনি টের পাবেন। এটাকে বলে আর্লি ওয়ার্নিং সাইন্স বা আপনার লিডিং ইন্ডিকেটরস। কীরকম? যেমন ধরেন একটা টিমের কাজ কমপ্লিট করার রেট কমে গেছে, তো যেই গতিতে আগাইলে আপনি আপনার প্রজেক্টটা সঠিক টাইমে ডেলিভারি করতে পারবেন, তার চেয়ে যদি আপনার টিমের কাজ কমপ্লিট করার রেট কমে যায় তাহলে কিন্তু আপনি অলরেডি বুঝতেছেন যে আপনি সঠিক টাইমে ডেলিভার করতে পারবেন না। সো আপনি তখন একটা প্রিভেন্টিভ মেজার নিতে পারবেন। 3 নাম্বার কম্পোনেন্ট হচ্ছে ফিডব্যাক মেকানিজম। মানে আপনার গভর্নেন্সে একটা মেকানিজম থাকতে হবে যার মাধ্যমে আপনি আপনার আগের ডিসিশনগুলির উপরে ফিডব্যাক কালেক্ট করবেন এবং বুঝতে পারবেন যে আগের ডিসিশনগুলি কারেক্ট ছিল নাকি ভুল ছিল। যদি ভুল থেকে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ডিসিশন মেকিং যে স্ট্রাকচার সেখানে হয়তো ইমপ্রুভ করতে হবে। সো এই 3টা কম্পোনেন্ট আপনার প্রত্যেকটা প্রজেক্টের গভর্নেন্সের ক্ষেত্রে কমন। এইগুলা আপনার প্রত্যেকটা প্রজেক্টের গভর্নেন্সের ক্ষেত্রেই লাগবে। তবে যদি আপনার প্রজেক্ট প্রেডিক্টিভ হয় বা ওয়াটারফল হয়, সেক্ষেত্রে আপনার অ্যাডিশনাল কিছু কম্পোনেন্ট আপনাকে কনসিডার করতে হয়। একটা হচ্ছে এসক্যালেশন। প্রজেক্টের মধ্যে কিছু কিছু সমস্যা তৈরি হয় যেই সমস্যাগুলো প্রজেক্টের টিম ইটসেলফ সলভ করতে পারে না। এইটা অনেক ক্ষেত্রে তাদের যে অথরিটি তার চাইতে হায়ার লেভেলে সলভ করা দরকার হয়। তখন এই প্রবলেমগুলিকে এসক্যালেট করা হয় সিনিয়র ম্যানেজমেন্টের কাছে। তখন তারা এই প্রবলেমগুলি বা এই অবস্টাকলগুলি রিমুভ করে দেন। আরেকটা কনসিডারেশন হচ্ছে প্রেডিক্টিভের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কন্ট্রোলস। কিছু কিছু প্রজেক্ট আছে যেই প্রজেক্টগুলিতে আপনার ইনভেস্টমেন্টটাকে খুবই স্ট্রিক্টলি কন্ট্রোল করা হয়। এজন্য প্রজেক্টের মাঝখানে বিভিন্ন সময়ে গিয়ে রিচেক করা হয় যে আমরা এই ইনভেস্টমেন্টটা কন্টিনিউ করব কিনা, আমরা প্রজেক্টে আরও ফান্ডিং করব কিনা। এই ডিসিশনগুলো কিভাবে নেওয়া হয়? সাধারণত আপনার রিস্ক অ্যানালাইসিস করা হয়, আপনার রিটার্ন কতটা পাবে সেগুলো অ্যানালাইসিস করা হয়। এগুলোর ভিত্তিতে ডিসিশন নেওয়া হয় যে আমরা এইখানে ইনভেস্টমেন্টটা কন্ট্রোল করব কিনা। এগুলো হচ্ছে প্রেডিক্টিভ প্রজেক্ট গভর্নেন্সের ক্ষেত্রে কিছু অ্যাডিশনাল কনসিডারেশন। এবার আমরা শিখব প্রজেক্ট গভর্নেন্সের সাথে রিলেটেড কিছু কি কনসেপ্টস। সেগুলো কি কি? 1 নাম্বার হচ্ছে লিডিং ইন্ডিকেটর। লিডিং ইন্ডিকেটর কীরকম? এটা আপনাকে আর্লি ওয়ার্নিং দেয়। একটু আগে আমরা বলেছি আপনি ট্রেন্ড ডিটেকশনের মাধ্যমে বুঝতে পারেন যে কোনো একটা সমস্যা ফিউচারে হওয়ার পসিবিলিটি আছে কিনা। আর যেহেতু আপনি ফিউচার প্রবলেমটা আপনি আগে থেকেই আইডেন্টিফাই করতে পারেন, তখন আপনার একটা প্রিভেন্টিভ মেজার নেওয়ার সুযোগ থাকে। উদাহরণও একটু আগে যেটা দিয়েছি, আপনার টিমের যদি উইকলি কাজ কমপ্লিট করার রেট কমে যায়, তার মানে আপনি বুঝতে পারবেন যে হয়তো আপনি প্রজেক্ট ডেডলাইন মিস করতে পারেন। সো আপনি অলরেডি একটা প্রিভেন্টিভ মেজার নেবেন যেন আপনি ডেডলাইন মিস না করেন।
এরপরে আসতেছে আপনার ল্যাগিং ইন্ডিকেটর। ল্যাগিং ইন্ডিকেটর হচ্ছে আপনার পাস্ট রেজাল্টস, যেমন আপনার খরচ বেশি হয়েছে কিনা বা আপনি কোনো ডেডলাইন মিস করছেন কিনা। এটা খুব সহজে মেজার করা যায় কারণ অলরেডি ঘটনা ঘটে গেছে। তবে এখানে সমস্যাটা হচ্ছে যে আপনার প্রিভেন্ট করা আর আপনার পসিবল হয় না, পরবর্তীতে গিয়ে সেটাকে অ্যাডজাস্ট করতে হয়, প্রবলেমটাকে অ্যাডজাস্ট করতে হয়। সো ল্যাগিংটা হচ্ছে মোর লাইক রিয়্যাক্ট, আর লিডিংটা হচ্ছে আপনি প্রিভেন্ট করতে পারেন। এরপরে আসেন স্মার্ট ক্রাইটেরিয়া। স্মার্ট ক্রাইটেরিয়া হচ্ছে আপনার একটা অবজেক্টিভ সেট করার ক্রাইটেরিয়া। আপনি যখন অবজেক্টিভ সেট করবেন সেটাকে স্পেসিফিক হইতে হবে, সেটাকে মেজার করতে পারতে হবে, এটা অ্যাচিভেবল হইতে হবে এবং আনরিয়ালিস্টিক হওয়া যাবে না। এরপরে হচ্ছে যে টাইম বাউন্ড হইতে হবে। যেমন ধরেন আপনাকে একটা এক্সাম্পল দিই, যে লোন প্রসেসিং টাইম, ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, লোন অরিজিনেশন সিস্টেম, যেটার মাধ্যমে অনলাইনে মানুষ বা সফটওয়্যারের মাধ্যমে মানুষ ব্যাংকে লোন অ্যাপ্লাই করতে পারবে। তো আপনার গোল হচ্ছে কি, যে আপনি এই সফটওয়্যার বানানোর মাধ্যমে বা এই সিস্টেম বানানোর মাধ্যমে মানুষের লোন অ্যাপ্লিকেশন প্রসেসটার টাইমিংটা আপনি কমায় ফেলবেন। আগে ধরেন 5 দিন ছিল, এখন সেটাকে অটোমেটেড করার মাধ্যমে একদিনে আপনি করে ফেলবেন। সো এই অবজেক্টিভটা আপনি কিভাবে সেট করতে পারবেন, যে লোন অরিজিনেশন টাইম 5 দিন থেকে 1 দিনে নামায় আনবো ধরেন 6 মাসের মধ্যে। সো এই অবজেক্টিভটা কীরকম আপনার, এটা কিন্তু স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক এবং টাইম বাউন্ড। এরপরে আসতেছে আপনার সোর্সিং স্ট্র্যাটেজি। আপনার প্রজেক্টের যে রিসোর্স লাগে সেই রিসোর্সগুলা আপনি আপনার কোম্পানির বা অর্গানাইজেশনের ভিতর থেকেও আপনি নিতে পারেন, অথবা আপনাকে আউটসোর্সিংও করা লাগতে পারে। এই ডিসিশনটা গভর্নেন্সে নেওয়া হয়। এখন এই ডিসিশনটা আসলে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। ইনসোর্স এবং আউটসোর্স দুইটারই সুবিধা অসুবিধা আছে, বাট এইটা আপনি ইনসোর্স করবেন নাকি আউটসোর্স করবেন নাকি দুইটাই মিক্সড করে করবেন, সেটা ডিপেন্ড করে হচ্ছে যে আপনার কি পরিমাণে বাজেট আছে, আপনার ইন্টারনাল রিসোর্সেস বা পিপল কি পরিমাণে আছে, রিস্কস, স্কোপ, শিডিউল ইত্যাদি অনেক কিছুর উপরে ডিপেন্ড করে।